সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাসিনা মুক্ত রিফাইন্ড আওয়ামী লীগ করার মার্কিং ডিপ স্টেটের সেই তথাকথিত গোপন অ্যাসাইনমেন্টের কঙ্কাল আজ তিনি বের করে এনেছেন। মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনা এই আসন্ন ঐতিহাসিক প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতি কি প্রলয় ঘটাতে যাচ্ছে। দেশ পুনর্গঠনের লক্ষ্যে আমার এবারের যাত্রা কঠিন হলেও জনগণের সাথে নিয়ে আমি তা বাস্তবায়ন করবই। তবে বর্তমানে বাংলাদেশের জনগণ যে ভয়াবহ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে, তাদেরকে ছেড়ে আমি কিভাবে বিশ্রাম নেব? এই দুঃসময়ে দেশের জনগণকে আমি ছেড়ে যেতে পারি না। তার মানে শেখ হাসিনা কোনোভাবেই তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন না, পিছপা হবার কথা ভাবছেন না। শেখ হাসিনা মাইনাস ফর্মুলা বা বাইরের প্রেসক্রিপশন মেনে রাজনীতি থেকে সরছেন না, বরং তৃণমূলকে সঙ্গে নিয়ে এক নতুন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। যে লড়াই বিজয় অবশ্যম্ভাবী। নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোকে তিনি নিজের ঐকান্তিক দায়িত্ব মনে করেন। আর সে কারণেই দায়মুক্তি অনুষ্ঠানের মাধ্যমে তিনি তাদের কষ্টের কথা শুনছেন এবং সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ধরেন শেখ হাসিনা সত্যি সত্যি ফিরল, কথার কথা সবচেয়ে বেশি বেকায়দায় কে পড়বে আমারে বলেন? পড়বে এই সরকার। তারা না পারবে এক্সিকিউট করতে ফাঁসি, তখন চারপাশে চিৎকার উঠবে এক দলের যে রায় কার্যকর করা হোক। আর রায় কার্যকরের ন্যূনতম আভাস পেলে আরেক দল যে কিভাবে মাঠে নামবে, এইটা কি এই সরকার বোঝে না? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, এবার কিন্তু শেখ হাসিনার পরিবার এবং শেখ হাসিনাকে মাইনাস করেই আওয়ামী লীগকে নতুন ভাবে পরিশুদ্ধ করতে যাচ্ছেন ওয়াকার, মানে আমাদের সেনাপ্রধান ওয়াকার। তিনি এমন একটি দাবি তুলেছিলেন ডিপ স্টেট থেকে আসার সময়, মানে যখন সে মার্কিন সফরে গিয়েছিল তখন তিনি এই একটি প্ল্যান করে আনেন, যেখানে তিনি হাসনাত আব্দুল্লাহকে বলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করতে চায় তিনি। আবার এদিক থেকে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা কোনো মতেই রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করতে চান না। তিনি চান তিনি আরেকটা ক্ষমতায় থাকুক। দেশের জনগণ আরো 5 বছর তাকে ক্ষমতায় দেখতে চায়। সে দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করে দেশের রাজনীতি গুছিয়ে আওয়ামী লীগের যে নতুন নেতৃত্ব কে দেবে তাকে গুছিয়ে তিনি বিদায় নিতে চান। এবং তিনি দা ওয়ালে একটি ভয়ঙ্কর বিস্ফোরক তথ্য দেন, যে তথ্য আজকে আমরা এই ভিডিওটিতে দেখতে পারবো। তাহলে কি হতে যাচ্ছে দর্শক, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 2025-এর মার্চ মাসে হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলমের কাছে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব তোলার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে প্রথম আলো, ডেইলি স্টার, সুশীল সমাজের একটি অংশের যে পক্ষ, যারা কিনা বহু বছর ধরে, মানে বহু দশক হয়ে গেছে এখন, আওয়ামী লীগকে রিফাইন করতে চান, শুদ্ধিকরণ করতে চান, মূলত সোজা বাংলা ভাষায় আওয়ামী লীগকে শেখ হাসিনা মুক্ত করতে চান, সেই পক্ষটি খুব চাঙা হয়ে উঠেছিলেন। শেখ হাসিনা এই বিষয়টা নিয়ে কি ভাবছেন সে প্রসঙ্গে এত যে সাক্ষাৎকার 2025-এর শেষে তিনি দিয়েছেন, তখন কোনো স্পষ্ট প্রশ্ন তাকে কখনো করা হয় নাই। তাকে বারবার দল সংগঠিত করার ক্ষেত্রে, দলের নেতৃত্বে পরিবর্তন আনার ক্ষেত্রে তিনি কি ভাবছেন, দলের নেতৃত্বে তার পরিবারের সদস্যরা আসবে কিনা, এসব প্রশ্ন করা হয়েছিল। এবং তিনি তখন সবসময় বলেছেন যে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল এবং আওয়ামী লীগ সেই গণতান্ত্রিক প্রক্রিয়াতেই নিজেই তার দলের নেতৃত্ব পছন্দ করবে। এই দফায় যখন 17ই মেকে ঘিরে তিনি আবার সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়া শুরু করলেন, তখন প্রথম হিন্দুস্তান টাইমসে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ আবার রিফাইন করা যায় কিনা, এই বিষয়েও তো আলাপ হয়েছে। এবং এই নেতৃত্বে পরিবর্তন, মানে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের বিষয়ে আওয়ামী লীগ কি ভাবছে, তখন শেখ হাসিনা স্পষ্ট করে ওই হিন্দুস্তান টাইমসেও বলেছিলেন যে বিরোধীরা এবং ষড়যন্ত্রকারীরা বারবার এই রিফাইন্ড, পিউরিফিকেশন, শুদ্ধিকরণ, পবিত্রকরণ এসব নানা টার্ম দিয়ে, নানা রকম নাম দিয়ে আসলে দলের ভেতরে ভাঙন ধরাতে চায়, দলের আত্মবিশ্বাস, কর্মীদের আত্মবিশ্বাস নষ্ট করতে চায়। শেখ হাসিনা 2024-এর আগস্ট থেকে এখন পর্যন্ত দলীয় কোনো ফোরামে কোনো ইঙ্গিত দেন নাই একবারের জন্যও যে তিনি দলের দায়িত্বে আর থাকবেন না, তিনি তার পুত্র সজীব ওয়াজেদ জয় কিংবা কারো হাতে দলের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, তার দলের নেতা কর্মীদের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। বরং বারবার তিনি স্পষ্ট ভাষায় এ কথাটাই বলেছেন যে মহান আল্লাহ তাআলা যেহেতু তাকে বাঁচিয়ে রেখেছে 2024-এর 5ই আগস্ট, তিনি জানেন তার নিশ্চয়ই একটা কোনো দায়িত্ব আছে বলেই তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। তিনি ফিরবেন দলের নেতা কর্মীদের কাছে বাংলাদেশকে রক্ষা করতে।
এ দফায় দ্য ওয়ালকে যে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা, সেখানে ওয়ালের নির্বাহী সম্পাদক অমল সরকার স্পষ্ট ভাষায় তার সাক্ষাৎকারটির দ্বিতীয় কিস্তি শুরুই করেছেন এই রিফাইন্ড আওয়ামী লীগ প্রসঙ্গ দিয়ে। তিনি বলছেন যে এই রিফাইন্ড বা বিশুদ্ধ আওয়ামী লীগ ধারণাটার প্রস্তাবটির কপিরাইট সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। মানে প্রথম আলো ডেইলি স্টার সেই ধারণা বহু দশক ধরে বাংলাদেশের মানুষের মনের ভেতর গিলিয়েছে বটে, কিন্তু এ দফায় যে এই কপিরাইট ওয়াকারুজ্জামানকে দিতে হবে তা অমল সরকার ঠিকই বলেছেন বটে। এবং তিনি বলছেন যে শেখ হাসিনা দলের সভাপতির পদ ছেড়ে দেবেন, দলীয় পদ থেকে সরে যাবেন ভাবমূর্তি খারাপ নেতারা, আওয়ামী লীগের হাল ধরবেন তুলনামূলকভাবে স্বচ্ছ ভাবমূর্তির নেতারা। এই প্রস্তাবটির কপিরাইট সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের, যাকে আওয়ামী লীগ 2024-এ শেখ হাসিনার সরকারের পতনের অন্যতম নেপথ্যের মির্জাফর বলে চিহ্নিত করেছে। এবং তারপর তিনি এটা বলছেন যে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের খবর যে সেনাপ্রধানকে হাসিনা মুক্ত আওয়ামী লীগ তৈরির অ্যাসাইনমেন্ট দিয়েছিল মার্কিন ডিপ স্টেট, কারণ অমল সরকার সূত্র মেলাচ্ছেন হাসনাত সার্জিসের সঙ্গে 2025-এর মার্চের ওই বৈঠকের আগে সেনাপ্রধান আমেরিকা ঘুরে এসেছিলেন। এবং তারপর অমল সরকার বলছেন যে এরপর পদ্মা মেঘনা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে, আওয়ামী লীগকে জাতীয় সংসদের নির্বাচনে অংশ নিতে না দিলেও শেখ হাসিনার দল অটুট, হাসিনার নেতৃত্ব নিয়ে দলের কেউ প্রশ্ন তোলেনি। এমন অবস্থায় শেখ হাসিনা যখন আবারও ফাঁসির সাজা মাথায় নিয়ে দ্রুত দেশে ফেরার কথা প্রকাশ্যে ঘোষণা করছেন, তখন তিনি শেখ হাসিনাকে জিজ্ঞেস করেছিলেন যে শেখ হাসিনা এ বিষয়ে কি ভাবছে। মানে ওই ওয়াকারুজ্জামানের ওই প্রস্তাবের বিষয়ে শেখ হাসিনার ভাবনাটা কি রিফাইন্ড আওয়ামী লীগে, এমন প্রশ্ন কিন্তু এর আগে আর কোনো সাংবাদিক শেখ হাসিনাকে এত সরাসরি করেন নাই। শুধু তাই নয়, অমল সরকার প্রশ্নটা করেছিলেন এমন ভাবে যে আপনার পুত্র সজীব ওয়াজেদ জয় কমাস আগে একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন আপনি দেশে ফিরে গিয়ে রাজনীতি থেকে অবসর নিতে চান, দলের সভাপতি পদ থেকেও সরে দাঁড়াবেন। এ বিষয়ে আপনার বক্তব্য কি? পুত্র কি মায়ের কথাই বলছেন? মনে করে দেখেন ওই যে আল জাজিরার সাক্ষাৎকারটাতে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলে বসলেন যে তার মার বয়স হয়ে গেছে, কাজেই মা দেশে ফিরলেও নিশ্চয়ই রাজনীতিতে সক্রিয় থাকবেন না। অথচ সজীব ওয়াজেদ জয়ের মায়ের মুখ থেকে কখনো আমরা সে কথা শুনিনি। তিনি বারবার নেতাকর্মীদের বলছেন তিনি দেশে ফিরবেন এবং দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে এনে ফিরবেন। এবং যতগুলো সাক্ষাৎকার এ যাবৎকালে তিনি দিয়েছেন, শেখ হাসিনা দিয়েছেন, প্রতিটিতে সেটা স্পষ্ট করেছেন। আর এখন তো বলছেন দ্রুত ফিরবেন, 6 মাসের মধ্যে ফিরবেন, কেউ কেউ বলছেন আগস্টের মধ্যে ফিরবেন। এখন অমল সরকারের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছেন জয় যেটা বলেছে ঠিক বলেছে, আমি নিজেও তাই মনে করি। মানুষের জীবনে অবসর একটা স্বাভাবিক প্রক্রিয়া। আওয়ামী লীগের বিগত 2টো জাতীয় কাউন্সিলেও আমি নতুন নেতৃত্বকে দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছিলাম। তবে বর্তমানে বাংলাদেশের জনগণ যে ভয়াবহ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে, তাদেরকে ছেড়ে আমি কিভাবে বিশ্রাম নেব? এই দুঃসময়ে দেশের জনগণকে আমি ছেড়ে যেতে পারি না। তার মানে শেখ হাসিনা কোনোভাবেই তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন না, পিছপা হবার কথা ভাবছেন না, কারণ তিনি জানেন যে তিনি গিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে এনে দলের নেতা কর্মী সমর্থকদের যে দুঃসহ পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন, বা শেখ হাসিনা এই সাক্ষাৎকারের প্রথম কিস্তিতেও যে বলেছেন যে দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে ফেলা হয়েছে 2024-এর আগস্টের পর থেকে। সারা বাংলাদেশের যে আবহমান সংস্কৃতি, যে সম্প্রীতির সম্পর্ক মানুষে মানুষে, সেগুলোতে পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। কাজেই জনগণকে নিয়ে আবার দেশ গঠনে, দেশ উদ্ধারেই তাকে ফিরতে হবে। শেখ হাসিনা সে দায়িত্ব থেকে কোনোভাবে নিজেকে সরিয়ে রাখতে চাইছেন না বা পিছপা হচ্ছেন না, বা তিনি এমন কোনো মানসিক অবস্থা বোধ করছেন না যে তিনি মনে করেন এই অবস্থায় নেতৃত্ব থেকে তার সরে দাঁড়ানোর কোনো উপায় আছে। কিন্তু অবসর তো শেখ হাসিনা নিতে চান। প্রতি কাউন্সিলে প্রকাশ্য বক্তৃতাতেই তো তিনি অবসরে যাওয়ার জন্য যাতে দল নতুন নেতৃত্ব নির্বাচন করেন সেটা স্পষ্ট করেছেন। শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো থেকে আমি আরেকটা বিষয় স্পষ্টভাবে বুঝি যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে নেতৃত্বে বসিয়ে দেবেন এবং তিনি আওয়ামী লীগের মতো একটা বিশাল দলের নেতা হয়ে বসবেন, কারণ তিনি শেখ হাসিনা পুত্র। এই সমীকরণটাতেও শেখ হাসিনা বিশ্বাস করেন না। শেখ হাসিনা মনে করেন যে দল একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, একটা স্বাভাবিক প্রক্রিয়ায় নেতা নির্বাচন করেই পরবর্তী নেতৃত্ব নির্বাচন করবে। শেখ হাসিনা এই সাক্ষাৎকারে সেটাও পরিষ্কার করেছেন। তিনি বলেছেন বাংলাদেশের জনগণের নিরাপত্তা, তাদের উন্নত জীবনমান, অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র, আইনের শাসন, সকলের সমানাধিকার এবং আওয়ামী লীগের তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও আগামী দিনের সাফল্য নিশ্চিত করেই আমি অবসর নেব। সাধারণ মানুষের ভাগ্য নিয়ে দেশ বিরোধী কোনো গোষ্ঠী যেন ছিনিমিনি খেলতে না পারে, আমি সেটা নিশ্চিত করব। মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান নীতি আদর্শ ভিত্তিক একটা সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ নিশ্চিত করে
তবেই আমি বিশ্রাম নেব। আমার এই জায়গাটা পড়ে এক রকমের দৃঢ় বিশ্বাস জন্মেছে যে শেখ হাসিনা এই সংকটকাল যখন পার করছেন তখন তিনি দলের মধ্যে এরকম তরুণ নেতৃত্বের খোঁজ পাচ্ছেন যারা তিনি মনে করেন যে আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনা ও আগামী দিনের সাফল্য নিশ্চিত করবে এবং একটা দেশ বিরোধী শক্তি যাতে কোনোভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ে আবার ছিনিমিনি খেলতে না পারে, মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান একটা দেশ গড়ে তুলতে পারে, এরকম একটা শক্ত তরুণ নেতৃত্ব তিনি আগামীর আওয়ামী লীগেও দেখতে পাচ্ছেন এবং তিনি বলেছেন যে তিনি সেটাও নিশ্চিত করবেন। তারপর অমল সরকার তার সাক্ষাৎকারে বলছেন তার মন্তব্য হিসেবে যে দ্য ওয়াল নির্দিষ্ট সূত্র থেকে জানতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কিছু দেশ আওয়ামী লীগের পুনর্বাসনের শর্ত হিসেবে শেখ হাসিনাকে সভাপতির পদ থেকে সরে যাওয়ার প্রস্তাব দিয়েছে। শেখ পরিবারের কেউ দলের নেতৃত্বে থাকুক সেটাও তারা চায় না। এই প্রস্তাবও আসলে হাসিনা ও শেখ পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করার পরিকল্পনারই অংশ এবং এর পেছনে বাংলাদেশের অপর দুই প্রথম সারির দল বিএনপি এবং জামায়াতে ইসলামীর মদত আছে বলে আওয়ামী লীগের অভিযোগ। এই কথাগুলো কিন্তু গত কয়েক মাসে 2025 থেকে বারবার বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় এসেছে যে এগুলো আসলে ইউরোপ আমেরিকার চাওয়া এবং তাহলেই আওয়ামী লীগ তো রাজনৈতিক পরিসরে ঢুকতে পারে এমন একটা খবরও এমনকি আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী বলে পরিচিত বিভিন্ন মহলের মধ্য থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় প্রচারের চেষ্টা করা হয়েছে। এখন সাক্ষাৎকারে এ ব্যাপারে অভিমত জানতে চাওয়া হলে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, এই দলের নেতৃত্ব গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়। আমি নিজেও কাউন্সিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছি, মানে 1981 সালে শেখ হাসিনার অনুপস্থিতিতেই কিন্তু আওয়ামী লীগের কাউন্সিল তাকে সভানেত্রী করার সিদ্ধান্ত নেয় এবং শেখ হাসিনা কিন্তু 1981 সালে সভাপতি হয়েই দেশে ফিরেছিলেন এবং শেখ হাসিনা বলছেন কাজের নেতৃত্বে কে থাকবে কে থাকবে না সেই সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার কেবলমাত্র দলীয় কাউন্সিল তথা আওয়ামী লীগের নেতাকর্মীদের। এক্ষেত্রে বাইরের কারো পরামর্শ অপ্রাসঙ্গিক, অন্য কারো প্রেসক্রিপশনে চলা আওয়ামী লীগের নীতিতে নাই। শেখ হাসিনা তাই বলছেন যে গণতন্ত্রের কথা যারা বলেন, মানে তিনি আমেরিকা ইউরোপের কথা বলছেন, আবার কোন দলের নেতৃত্ব নির্ধারণ করে দিতে চান, তাদের উদ্দেশ্যে বলবো এটা গণতন্ত্র নয়, এটা নতুন ধরনের উপনিবেশবাদ, কলোনিয়ালিজম। বাংলাদেশের মানুষ 1971 সালে রক্ত দিয়ে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ ও ভাগ্য পরিবর্তনের অধিকার অর্জন করেছে। তারা কোনো নতুন উপনিবেশবাদ চায় না। শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির কোনো বিষয়ে বাইরের হস্তক্ষেপ কাম্য নয়। অমল সরকার প্রশ্ন করেছিলেন যে এই যে 2024-এর আগস্টে দিল্লি যেতে হওয়ার পর থেকেই তিনি টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে একেবারে জেলা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, যার ফলে তৃণমূল অন্য সময়ের চেয়েও বেশি সংগঠিত হয়ে উঠেছে এবং তৃণমূলের নেতাকর্মীরা সাহস মনোবল হারায়নি, দল অটুট আছে। এটা কি করে সম্ভব হলো? শেখ হাসিনা বলছেন 1981 সালেও তিনি যখন সব হারিয়ে দেশে ফিরেছিলেন তখন এই কর্মীরাই ছিল তার স্বজন, তার আত্মার আত্মীয়। তখনও আমি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছি, কর্মীদের কথা শুনেছি, তাদের ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করেছি। কর্মীদের সঙ্গে এই নিবিড় যোগাযোগ জাতির পিতা বঙ্গবন্ধু শিখিয়েছেন আমাকে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে যেমনটা আছে, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের আগে বাংলাদেশ জুড়ে ঘুরছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কুড়ে ঘরে যাচ্ছেন, সবচেয়ে দরিদ্র, সবচেয়ে অসহায় মানুষের সঙ্গে কথা বলছেন এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা ঢুকিয়ে দিচ্ছেন ওই মানুষের মনে। শেখ হাসিনা সম্ভবত হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ রেখে দলের নেতাকর্মীদের এমন পর্যায়ে প্রস্তুত করে এনেছেন যে এতটা আস্থার সঙ্গে বলতে পারছেন যে খুব দ্রুত ফিরবেন, মাথা উঁচু করে ফিরবেন, আর এমন দুঃসময়ে দলের নেতা কর্মী আর বাংলাদেশের জনগণকে তাঁর ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে। এবার কিন্তু বিভিন্ন জায়গায় আমি আপনাকে বলে রাখি অনেকে আবার শপথ নিচ্ছেন। আমি দেখলাম লন্ডনে সমা রেজাউল করিম, যে তিনি লন্ডনে এখন আছেন, যিনি মন্ত্রী ছিলেন এখানকার, ওখানে পালিয়ে গেছেন, তারা শপথ নিচ্ছেন আমরাও ফিরে আসবো, বিভিন্ন জায়গায় মিছিল বের হচ্ছে, সেটা আমরা বলবো। কিন্তু আমাদের দেশের দুজন মন্ত্রী, একজন উপদেষ্টা আর একজন মন্ত্রী রিয়াকশন দিয়েছেন। যেমন ডক্টর জাহিদুর রহমান বলেছেন শেখ হাসিনা দেশে ফিরলে তার প্রতি এক্সট্রা জুডিশিয়াল কিছু করা হবে না। আমরা পরপর দুইটা ক্লিপই দেখবো। আর স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন, তিনি বলছেন আইনিভাবে তো আমরা ফেরত চাই। আমরা শুনি না দুইটা কি বলতে চেয়েছেন তারা। শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেননি। একটু মূল্যে খেয়াল করবো আমরা, পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে না ইনসাফ থাকবে, আমাদের শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে বেরো, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করবো না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করবো। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো, আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ, কারণ মৃত্যুদণ্ড হওয়া কিন্তু ইনসাফ। আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন।
জি, আমরা যে রিপোর্ট পাচ্ছি তাতে উনি মামলা ফেস করতে চান, দেশে ফিরবেন। আবার নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে এক ধরনের আমরা লক্ষ্য করছি, আপনার এলাকায় সম্ভবত তারা মিছিল বের করেছিল, আমি সেটা যাব। এই দুজনের বক্তব্য কি বুঝলেন? আচ্ছা, জাহিদুর রহমান বলছেন এক্সট্রা জুডিশিয়াল কিছু হবে না। এক্সট্রা জুডিশিয়াল কি? হোয়াট ইজ এক্সট্রা জুডিশিয়াল? এক্সট্রা জুডিশিয়াল বলতে আমরা বুঝি বিচার বহির্ভূত হত্যা, আমরা বুঝি গুম, আমরা বুঝি হেফাজতে নিয়ে নানান রকম নির্যাতন। উনি আসলে কি বোঝাতে চেয়েছেন? হোয়াট ডাজ ই মিন বাই এক্সট্রা জুডিশিয়াল? এক। দুই হচ্ছে, শেখ হাসিনা ট্রায়াল শেষ হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আপিলের সময় শেষ হয়েছে, তাহলে এখন ওনার জুডিশিয়াল জায়গাটা কোথায় আছে? অ্যাপিলের ডিভিশন? ওনাকে তো ফিরে যদি উনি আসেন, আমি একদম আইনের ছাত্রী হিসেবে এটুকু বলতে পারি, আসার সাথে সাথে ওনাকে কারাগারে যেতে হবে। সেই কারাগার কি প্রস্তুত হয়েছে? আচ্ছা, আইনিভাবে ফেরত চায় বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। একটা নোট ভার্বাল দেয়া ছাড়া আইনি কোনোভাবে ফেরত চাওয়া হয়েছে বলে আমাদের জানা নাই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু অনেক বিজ্ঞ ব্যক্তি, যিনি তার ডিপার্টমেন্ট বা তার মন্ত্রণালয় ছাড়া অন্য মন্ত্রণালয় এবং বিশেষ করে আইন মন্ত্রণালয়ের ব্যাপারে অতি দক্ষ, সুতরাং আইনমন্ত্রী যে কথা বলার কথা ছিল সে কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আইনিভাবে ফেরত চেয়েছি। আইনিভাবে তো আইনমন্ত্রী বলবে যে আইনিভাবে আমরা, উনি একটা ওপিনিয়ন দেবে আইন মন্ত্রণালয় থেকে, এই ওপিনিয়ন অনুযায়ী বাকি কাজটা পররাষ্ট্র মন্ত্রণালয় করবে। এখানে স্বরাষ্ট্র আসলো কি করে? আপনি আমাকে একটু বুঝায় বলেন, আমি বুঝি নাই। মানে স্বরাষ্ট্র তো এখানে, উনি তো বাংলাদেশে নাই যে ওনাকে ধরা না ধরা, ওনার বিরুদ্ধে কিছু করা না করে, ইট হ্যাজ বিন ওভার, এটা শেষ। এখন আইনমন্ত্রী বলবেন যে আইনিভাবে আমরা ওপিনিয়ন দেবেন কিভাবে চাইতে হবে, সেই ওপিনিয়ন ওয়াইজ যে আইন অনুযায়ী চাওয়া যায় সেই ওপিনিয়ন ওয়াইজ পররাষ্ট্র এটাকে হ্যান্ডেল করবে। যাই হোক, এখন এটা তো মানে আমি বোঝার চেষ্টা করছি, মানে এটা কি আলোচনা হচ্ছে কেন? আপনি শোনেন, ভয়ে ভয়ে ধরেন শেখ হাসিনা সত্যি সত্যি ফিরলো, কথার কথা, সবচেয়ে বেশি বেকায়দায় কে পড়বে আমারে বলেন? পড়বে এই সরকার। তারা না পারবে এক্সিকিউট করতে ফাঁসি, তখন চারপাশে চিৎকার উঠবে এক দলের যে রায় কার্যকর করা হোক, আর রায় কার্যকরের ন্যূনতম আভাস পেলে আরেক দল যে কিভাবে মাঠে নামবে এইটা কি এই সরকার বোঝে না? এই সরকার স্টানবাজি করে, এই সরকার বালখিল্যতা করে, এই সরকার চটুল ব্যাপারে মানুষের সদয় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু একেবারে এত বোকা তো না যে এই সরকার এটা বুঝে না। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে, বা এই বছর, এই মুহূর্ত মানে এই বছর, আমি দুঃখিত, এই বছরের মধ্যে ফেরে বা যখনই ফিরুক, বিএনপি যদি ক্ষমতায় থাকে তার চেয়ে বেশি বিপদে আর কেউ পড়বে না, স্বয়ং আওয়ামী লীগও পড়বে না। শীর্ষ নেতৃত্ব থেকেও তো বলা হচ্ছে যে একটি দল তলে তলে যোগাযোগ করে, মানে হ্যাঁ, আপনি যখন আমি এটা আজকে শুনলাম 86 এবং 96 উদাহরণ টানা হয়েছে, সুস্পষ্ট যে জামাতের সাথে আওয়ামী লীগের একটা আতাত বা এক ধরনের সম্পর্কের ইঙ্গিত করা হচ্ছে। বাংলাদেশে এটাও একটা নতুন ব্যাপার, আজকাল না ভাসুরের নাম কেউ মুখে নেয় না। মানে জামাতের আমির অনেক বদনাম করবে বিএনপির, কিন্তু বিএনপি শব্দটা উনি কিছুতেই বলবে না। আবার একইভাবে বিএনপিও কিন্তু জামাতকে আর এই ইশারায় অনেক কথা বলবে, মানে অনেকটা কি বলবো বলেন, ভাসুরের নাম মুখে নেওয়া যায় না, আর প্রেম হলে টিনেজে যখন একজন একজনের সঙ্গে দেখা হয় নানান রকম আড়ি ইশারা ইঙ্গিতে কথা চলে। তো বিএনপি জামাতের সম্পর্কটা এখন অনেকটা ওইরকম আড়ি ইশারায়। আড়ি ইশারার দরকার নাই, যে কথাটা বুঝাইতে চাইছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে জামাতের একটা ঐক্য হতে যাচ্ছে। হতেই পারে, মানে হলে তো খুব অবাক হওয়ারও কিছু নাই, হতেই পারে ঐক্য। রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নাই। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।